দর্শক, ইরান যুদ্ধ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন অর্ণব প্রসাদ। অর্ণব, আমরা প্রতিবেদনে দেখছিলাম যে 36 ঘন্টা একটি অভিযান চালিয়েছে নিখোঁজ ক্রুকে আসলে খোঁজার জন্য যুক্তরাষ্ট্র। তো এই যে 36 ঘন্টা অভিযান চালালো যুক্তরাষ্ট্র, এই বিষয়ে আসলে বিস্তারিত জানতে চাচ্ছি। ধন্যবাদ অ্যানি। দেখেন, শুরু থেকেই কিন্তু যুদ্ধ শুরুর থেকে কয়েক দফায় ট্রাম্প সহ মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এবং মার্কিন যারা শীর্ষ সামরিক কর্মকর্তা রয়েছে তারা দাবি করে আসছিল যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলে কিছু নেই, ইরান ধ্বংসের দ্বার প্রান্তে। এবং ট্রাম্প কিন্তু খুব বেশি ভুল না বলে কয়েকদিন আগেও দাবি করেছিল যে খুব তাড়াতাড়ি তারা এই যুদ্ধটা শেষ করে দেবে, কেননা ইরানের সেই সক্ষমতা নেই যুদ্ধ চালিয়ে যাওয়ার। কিন্তু সেই ইরানই তাদের নিজেদের আকাশ সীমায় আমেরিকার একটা যুদ্ধবিমান F-15 যুদ্ধবিমান, আমরা জানি বর্তমান আমরা যদি সমর বিজ্ঞানের কথা বলি তাহলে একটা আধুনিক যুদ্ধবিমান ছিল F-15, যেটা কিনা বিধ্বস্ত করেছে ইরানের IRGC। তো এটাকে কিন্তু নিশ্চয়ই আমেরিকা খুব গুরুত্বের সাথেই নিয়েছে, এটা নিশ্চয়ই সাধারণ বিষয় না। এবং ইরান যুদ্ধ নিয়ে যারা কাজ করছে শুরু থেকে তারা কিন্তু বলে আসছে এটা যুদ্ধের টার্নিং পয়েন্ট হতে পারতো ইরানের জন্য। তাই এই রেস্কিউ মিশনটাকে খুব গুরুত্বের সাথেই নিয়েছিল আমেরিকা। এবং আমরা জানি যে ট্রাম্প আজকে দাবি করেছে যে দুইজন যে ক্রু যারা নিখোঁজ ছিলেন তারা মাইনর ইনজুরি হয়েছে ঠিক, কিন্তু তাদেরকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে আমেরিকা, এটা ট্রাম্প দাবি করেছে। যদিও এই বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি তেহরান। তবে এখানে একটা বিষয় হচ্ছে কি, আমেরিকা যখন কোনো দেশে মানে শত্রুপক্ষ বা প্রতিপক্ষের নিশানায় যখন টার্গেট করার জন্য তাদের যুদ্ধবিমান পাঠায়, তখন কিন্তু আগে থেকেই তারা কৌশলগুলো ঠিক করে রাখে। অর্থাৎ তাদের যুদ্ধবিমান যদি হারিয়ে যায় বা যুদ্ধবিমান বিধ্বস্ত হয় তাহলে সেটাকে কিভাবে রেস্কিউ করা হবে সেটাকে তারা PRJP বলে সংক্ষেপে, যে পার্সোনাল রিকভারি জয়েন্ট পাবলিকেশন যেটাকে বলা হয় যদি পূর্ণাঙ্গভাবে বলি। সেখানে দুইটা বিষয়কে প্রাধান্য দেওয়া হয়। এক হচ্ছে ক্রুদের নিরাপত্তার বিষয়টা, কারণ ক্রুরা যদি কোনোভাবে শত্রুপক্ষের ডেরায় চলে যায় তাহলে যুদ্ধের যে কৌশল বা যুদ্ধের যে ট্রিক্স সেগুলো দেখা যাবে প্রতিপক্ষ জেনে যাবে, তখন দেখা যায় যে তাদের জন্য একটা বুমেরাং হতে পারে, অর্থাৎ যুদ্ধের লক্ষ্য অর্জনটা তাদের জন্য বাধাগ্রস্ত হতে পারে। এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে জানি একটা যুদ্ধবিমানে অনেক আধুনিক সমরাস্ত্র থাকে যেগুলোর নিরাপত্তা বিষয়টিও আগে থেকেই ঠিক করে রাখে আসলে আমেরিকা বা পেন্টাগন, যাতে করে সংবেদনশীল বিষয় যেরকম রাডার আর আধুনিক অস্ত্রশস্ত্র যেগুলো রয়েছে সেগুলো যাতে কোনোভাবেই এই শত্রুপক্ষের ডেরায় চলে না যায়। এমনকি অনেক সময় যদি তারা সেটা ঠিকভাবে রেস্কিউ না করতে পারে সংবেদনশীল বিষয় বা সংবেদনশীল অস্ত্রগুলো, তাহলে সেটা ধ্বংস করা হয়, মাঝ আকাশ থেকেই ধ্বংস করা হয়। এবং এই যুদ্ধেও কিন্তু সেটা করা হয়েছে। যখন রেস্কিউ অভিযানটা পরিচালনা করেছে পেন্টাগন, তখন তাদের দুইটি মার্কিন যে পরিবহন বিমান যেগুলো কিনা ইরানে হচ্ছে এই রেস্কিউ মিশনে পাঠানো হয়েছিল, সেগুলোর ফুয়েল সংকটের কারণে দেখা গেছে সেগুলো সেখানে আটকে গিয়েছিল। অর্থাৎ আমেরিকা একটা টেম্পোরারি একটা রানওয়ে করেছিল, সেখান থেকে উড্ডয়ন করতে পারেনি। তখন তারা ইচ্ছা করে এই দুটো ভূপাতিত করেছে যাতে গোয়েন্দা তথ্যগুলো, অর্থাৎ যেগুলো আমরা সংবেদনশীল বা সেন্সিটিভ তথ্য বলি, সেই তথ্যগুলো যাতে IRGCর হাতে চলে না যায়। তো এভাবেই আসলে আমেরিকা তাদের যে রেস্কিউ মিশনটা খুব ছককষা নিয়ম নীতির মাধ্যমে বা পরিকল্পনার মাধ্যমেই সাজিয়েছে। তো অর্ণব, আমার কাছে আরেকটি প্রশ্ন আছে যে যেসব যুদ্ধবিমান আসলে ইরান ভূপাতিতের দাবি করলো তা নিয়ে আসলে যুক্তরাষ্ট্রের বক্তব্য কি? যুক্তরাষ্ট্রের বক্তব্য আমি যেটা বললাম যে ট্রাম্প দাবি করেছে যে তারা দুইজন যে মেম্বার তাদেরকে তারা রেস্কিউ করেছে, দুইজন ক্রুকে রেস্কিউ করেছে এবং জীবিত উদ্ধার করেছে, এবং এই উদ্ধার অভিযানে তাদের কোনো সেনা হতাহত হয়নি বা প্রাণহানির ঘটনা ঘটেনি। বিপরীতে কিন্তু ইরান যেটা দাবি করছে যে এই উদ্ধার অভিযান, অর্থাৎ প্রথমে যে শুক্রবারে যে F-15 যুদ্ধবিমান যেটা বিধ্বস্ত হয় সেটা রেস্কিউ করতে গিয়ে আমেরিকার এখন পর্যন্ত আরও 3টা অর্থাৎ F-15 মিলে মোট 4টা যুদ্ধবিমান এখন পর্যন্ত বিধ্বস্তের দাবি করে আসছে IRGC। আজকেও IRGC বলেছে যে ইস্পাহানে তারা একটা আমেরিকার যুদ্ধবিমান বিধ্বস্ত করেছে। তো যুদ্ধবিমান বিধ্বস্ত নিয়ে একটা পাল্টাপাল্টি দাবি আসলে এখন যুদ্ধের ময়দানে খুব বেশি চাওর হচ্ছে, যদিও এই বিষয়টা নিয়ে স্পষ্টভাবে কোনো পক্ষই কথা বলছে না। তবে আমার যেটা মনে হয় যে যুদ্ধের 36তম দিনে এসে যে আমেরিকার জন্য এটা একটা অনেক বড় লস, যে তাদের, কারণ তারা ট্রাম্প বারবার দাবি করে যে তারা হচ্ছে বিশ্বের তাদের যে সমরাস্ত্র রয়েছে, যাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, এরকম প্রতিরক্ষা ব্যবস্থা পৃথিবীর অন্য কোনো দ্বিতীয় দেশের নেই, এবং কাগজে কলমে তারাই আসলে শক্তিশালী। তো সেই দেশের যুদ্ধবিমানকে বিধ্বস্ত করা, সেটা হোক একটা, সেটা হোক দুটা, বা সেটা হোক 4টা, তো সেই দেশের যে একটা বিমান বিধ্বস্ত করা, এই বিষয়টা অবশ্যই ইরানের জন্য একটা যুদ্ধের এই পর্যায়ে এসে একটা বড়
গেইন বলা যেতে তো পারে। এখানে যেসব বিমানগুলো আসলে মানে ভূপাতিতের কথা আসছে, তো সেই সব বিমানের মানে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, মানে যেসব বিমানগুলো আসলে ভূপাতিত করেছে ইরান যুক্তরাষ্ট্রের, এই বিমানগুলো নিয়ে আপনার কাছে কি ধরনের তথ্য আছে? আমরা যতটুকু জানতে পেরেছি যে F-15 যুদ্ধ বিমান যেটা বিধ্বস্ত হয়েছিল শুক্রবার, সেই যুদ্ধ বিমানটার 2 জন ক্রুকে রেস্কিউর দাবি করে আসছে যুক্তরাষ্ট্র, যদিও ইরান এ বিষয়ে এখনো স্পষ্টভাবে কিছু বলেনি। ইরান কিন্তু পুরস্কার ঘোষণা করেছে আমরা দেখেছি যে জায়গায় বিস্ফোরণটা ঘটেছে, এটা রয়টার্সের ফুটেজেও এসেছে, সে জায়গায় দেখা যাচ্ছে যে ওখানকার স্থানীয় কিছু বাহিনী বা ইরানের নাগরিকরা সেখানে হচ্ছে নিখোঁজ রেস্কিউদের আটক করতে অর্থাৎ জীবিত আটক করতে তারা হচ্ছে অভিযান চালাচ্ছিল। এরপরে আমরা যেটা জেনেছি যে A-10 একটা ওয়ারথক রেস্কিউ বিমান, সেটা যুদ্ধের দাবি, সেটা ভূপাতিতের দাবি করেছিল IRGC কালকে। আবার কালকে আরেকটি যুদ্ধ বিমান অর্থাৎ তৃতীয় আরেকটি যুদ্ধ বিমান, সেটা ইসরায়েলের নাকি যুক্তরাষ্ট্রের সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি, সেটাও ভূপাতিতের দাবি করেছে। আজকে IRGC বিবৃতি দিয়েছে যেটা হচ্ছে ইস্পাহানে তারা নতুন করে আরেকটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। তো এগুলো তো আসলে বিবৃতির মধ্য দিয়ে আসছে, আমরা এখন পর্যন্ত আসলে ওইভাবে কনক্রিট ফুটেজ বা সলিড ফুটেজ পাচ্ছি না। তো এই যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার বিষয়টা আসলে দাবি পাল্টা দাবির মধ্যেই সীমাবদ্ধ আছে বলে মনে হচ্ছে। এই যে যুদ্ধের 37তম দিনে এসেও যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে, তো এমন পরিস্থিতিতে যুদ্ধ আর কতদিন দীর্ঘায়িত হতে পারে বলে আপনি মনে করছেন? দেখেন, যুদ্ধ বন্ধর বিষয়টা আসলে পুরোপুরি নির্ভর করছে এ পর্যায়ে এসে, যুদ্ধের 37তম দিনে এসে, যে মনে হচ্ছে যে যুদ্ধের কন্ট্রোলারটা এখন IRGCর হাতে। কারণ ট্রাম্প কিন্তু বারবার যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে আসছে ইরানকে, এবং আমরা জানি পরশুদিন কিন্তু ইরান একটা 48 ঘন্টা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে আমেরিকার। এবং গতকালও আমরা দেখেছি ট্রাম্প একটা কথা বলেছে যে 48 ঘন্টার মধ্যে হরমুজ সচল না করলে ইরানকে নরক বানিয়ে দেওয়া হবে। একটা দেশের যখন সর্বোচ্চ নেতা মারা যায়, একটা দেশের শীর্ষ নিরাপত্তা জেনারেল মারা যায়, একটা দেশের সদ্য জন্ম নেওয়া শিশু যে জানে না যুদ্ধের মানে, সে যখন মারা যায়, একটা বিধ্বস্ত নগরীর প্রত্যেকটা ধূলিকণা যেখানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার সাক্ষী, সে দেশটা নরক হওয়ার আর কতটুকু বাকি থাকে এটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। এবং এটা মনে হয় যে ট্রাম্পের একটা কৌশল হতে পারে যে ইরানকে ভয় দেখিয়ে চাপে ফেলিয়ে কিভাবে তাদেরকে কাছ থেকে আসলে যুদ্ধবিরতি আদায় করে নেওয়া যায়। কিন্তু এর পাল্টা জবাব কিন্তু ইরানও দিয়েছে আজকে, যে ইরান ওয়ান কাইন্ড অফ ম্যাজিক দেখাইতে চেয়েছে, যে যুক্তরাষ্ট্র ইসরায়েলে এমন অ্যাটাক করার একটা হুমকি দিয়েছে যেটা দেখলে তারা চমকে যাবে, তাজ্জব বনে যাবে, এরকম কথা বলেছে। তো যুদ্ধের এই 37তম দিনে এসে পাল্টাপাল্টি হামলা যেমন অব্যাহত রয়েছে, তেমনি কিন্তু কথার লড়াই অব্যাহত রয়েছে। এখন যুদ্ধটা বন্ধ হবে বা যুদ্ধ যদি বন্ধও হয়, তাও পরিস্থিতিটা কেমন গড়াবে, হরমুজ প্রণালী কিভাবে সচল হবে, বা ইসলামী প্রজাতন্ত্রের যে এখন যে আছে মোস্তফা খামেনি, তার প্রতি যুক্তরাষ্ট্রের অবস্থান কি হবে। তো এই বিষয়গুলো এখনো আসলে অমীমাংসিত, এবং এই বিষয়গুলো এখনো অনেক জটিলই বলা চলে। যদিও যুক্তরাষ্ট্র বলছে যে 48 ঘন্টার যে আলটিমেটাম দিয়েছে, এখন এই আলটিমেটাম এর আগেও বলেছিল যে 10 দিনের জন্য ইরানের জ্বালানি স্থাপনায়, বিদ্যুৎ অবকাঠামোতে হামলা বন্ধের নির্দেশ দিয়েছিল ট্রাম্প। আবার কালকে দুটো পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা হয়েছে। চতুর্থবারের মতো বুশেহর পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে, একজনের প্রাণহানির ঘটনাও ঘটেছে। তো আসলে যুদ্ধ বন্ধের বিষয়টা পুরোপুরি নির্ভর করছে আসলে আমার মনে হয় এই পর্যায়ে এসে IRGCর হাতে। অনেক ধন্যবাদ অর্ণব আপনাকে আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হওয়ার জন্য। ইরান যুদ্ধ নিয়ে আমাদের সাথে বিস্তারিত আলোচনায় স্টুডিওতে যুক্ত ছিলেন সহকর্মী অর্ণব প্রসাদ।